দেখো 4-এর যে অঙ্কটা বলেছে তোমাদের, বলেছে 4টি দশমিক সংখ্যা লিখি যারা আবৃত হবে না অনাবৃত হবে এবং যাদের বিস্তার অসীম পর্যন্ত। কেমন? তাহলে দেখো এরকম সংখ্যা কি হতে পারে, আমি দুটো লিখে দিচ্ছি, 3 নম্বরটা তোমাদের, আর দুখানে তোমরা নিজেরা ভেবে লিখো, ঠিক আছে? দশমিকের পরে এমন সংখ্যা লেখো যেগুলো অসীম পর্যন্ত আসছে এবং যেটা রিপিট হচ্ছে না, মানে অনাবৃত থাকছে। তাহলে কি আছে, 1 0 1, এরকম একটা হতে পারে 0 0 1, 3 0 1। দেখো রিপিট কিন্তু হচ্ছে না, প্রথমে একটা শূন্য ছিল, তারপরে দুটো শূন্য এলো, তারপরে 3 শূন্য এলো, এরকম ভাবে কিন্তু সংখ্যা বাড়তে থাকছে, ঠিক আছে? এটা আমি চলতেই থাকবে। এটা একটা সংখ্যা গেল। আর একটা সংখ্যা কি হতে পারে, আরেকটা সংখ্যা দেখো এরকম হতে পারে 4 5 0 4 5 0 0 4 5 0 0 0, এরকম হতে পারে সংখ্যা। দেখো সংখ্যা বাড়ছে। আর আর বাকি আর দুটো যে আছে সেই আর দুটো তোমরা কিন্তু বাড়িতে খুঁজে লিখো, ঠিক আছে? কমেন্ট করে জানিও যে কি হতে পারে আর দুটো সংখ্যা। তারপরে যে অঙ্কটা বলছে, সেই পরের অঙ্কটা বলছে যে 5-এর অঙ্কটা 5/7, 5/7, 5/7 আর 9/7, 9/7, এই দুটো সংখ্যার মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। এই দুটো সংখ্যার মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি, ঠিক আছে? আমাদের অমূলত সংখ্যা পড়া হয়েছিল, মনে আছে তো তোমাদের? সে অমূলত সংখ্যা কি? মূলত সংখ্যা হচ্ছে p/q আকারে যেটা লেখা যায়, p/q আকারে, ঠিক আছে? আর অমূলত সংখ্যা মানে এক কথা হচ্ছে অনাবৃত হবে এবং অসীম পর্যন্ত বিস্তার হবে দশমিকটা, ঠিক আছে? দেখো আমরা 7/5 কে আগে দশমিকে বিস্তার করে নিই। যদি আমরা 5 কে ভাঙি তাহলে কি পাওয়া যায়, দশমিককে 0 নামলো, 7 7 49, 1 এটা 0, 7 1 কে 7, 3 দশমিক 0, 7 4 7 28, 2 দশমিক 0, 2 7 14, কি আসবে 6 দশমিক 0 নামলো, আবার 7 7 8 56, আবার 4 ফিরে এলো, দশমিকের জন্য 0 নামলো, 5 7 35, দেখো 5 এলো, মানে এই সংখ্যাটা ফিরে এলো, সংখ্যাটা ফিরে আসছে, তাই তো? তার মানে দেখো এতটা রিপিট হচ্ছে যে 7 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাটাই রিপিট হবে আবার। আর আমরা যদি এই সংখ্যাটাকে ভাঙি তাহলে কি পাবো না, 7 9 কে যদি ভাগ করি, 7 1 কে 7, 2 পরে থাকলো, দশমিককে 0 নামলো, 7 2 7 14, 6 নামলো, দশমিক 0, 7 8 56, 4 নামলো, দশমিক 0, 7 5 7 35, 5 নামলো, দশমিক 0, 7 7 49, 1 নামলো, দশমিক 0, 7 1 কে 7, 3 পরে থাকলো, এভাবে চলছে, তাই তো? এবং আবার দেখবেন 9 ফিরে আসছে, ঠিক আছে? আবার দেখবেন 9 ফিরে আসছে। তো এই দুটোর মাঝখানে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা হবে হচ্ছে আমাদের অনাবৃত এবং বা অমূলত সংখ্যা, ঠিক আছে? অমূলত সংখ্যা, আমি কি বললাম? অমূলত সংখ্যা যেগুলো অসীম পর্যন্ত বিস্তার এবং অনাবৃত হবে। তাহলে দেখো 0.7145485 এরকম ভাবে চলেছে। তাহলে আমি তো ভেবে নিতেই পারি
যে আমরা কিছুক্ষণ আগে একটা অনাবৃত সংখ্যা অসীম পর্যন্ত বিস্তার কি লিখেছিলাম, 0.100100010001 এরকম ভাবে লিখেছিলাম। তাহলে আমি যদি এর আগে একটা দশমিকের আগে এক বসি, 1.10100001000 এমন চলে যাচ্ছে, এটা শেষ হবে না, এটা অসীম পর্যন্ত বিস্তার হচ্ছে এবং আবৃত হচ্ছে না। ঠিক আছে, যেটা এটার থেকে তো ছোট, এই সংখ্যাটা, এই গোটা সংখ্যাটা তো এটার থেকে ছোট কিন্তু এটার থেকে বড়, তাই এদের মধ্যবর্তী একটা সংখ্যা। একখানা সংখ্যা আমি বলে দিলাম, আরেকটা সংখ্যা তোমরা একটু ভেবে লেখো, ঠিক আছে, অবশ্যই পাবে। ঠিক আছে, আরো অনেক সংখ্যা হয়, তুমি দশমিক দিলে 35035003500 এভাবে চলতে থাকে। কোনো সংখ্যাকে তোমরা যদি ওরকম আবৃত না করে লেখো এবং কোনো সংখ্যা যদি রিপিট না হয় এরকম ভাবে, তাহলে সেটাই অমূলত সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তারপরে যে অঙ্কটা বলছে সেটাও একই পদ্ধতি, যে 3/7 ও 1/11 মধ্যে আমাদেরকে দুটি ভিন্ন অমূলত সংখ্যা লিখতে হবে, দুটি ভিন্ন অমূলত সংখ্যা। ঠিক আছে, কত? একটা যে 3/7 আর 1/11, এই দুটোর মধ্যবর্তী একটা দুটো অমূলত সংখ্যা লিখতে হবে। দেখি আমরা আগে ভাগ করে দেখি দশমিক বিস্তার। দশমিক দিয়ে 0, 7 4 7 28, 2 দশমিকের জন্য 0, আবার 2 7 14, তাহলে এর আবার কি আসে না 6 আসে, 7 8 56, 4 নামে আসে, দশমিকের জন্য 0, 5 7 35, ঠিক আছে, 5 নেমে আলো। তো এরকম ভাবে চলছে সংখ্যাটা, এটা আবৃত হবে, এটা অনাবৃত হবে না। তো এর বিস্তার এরকম, এইটা 0.4। আর 1/11 এটা আগেও করেছিলাম, আরেকবার করে দেখি দশমিকের বিস্তারটা। দশমিক 0 সে 0 হলো 11 9 99 আবার 1, তাই তো? তাহলে দেখো এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়, তাহলে এর থেকে এটা বড়। তাহলে দেখো আগের সংখ্যাটা যেটা লিখেছিলাম 1 পয়েন্ট সামথিং, তো সেইটাই 1টাকে যদি বাদ দিয়ে দাও, 0.1011, 2খানা 0 1, 3খানা আবার 0, 3খানা 0 1, এরকম ভাবে যে চলতে থাকে, এটা হচ্ছে তোমার অমূলত সংখ্যা একটা আসছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আর আরেকটা জিনিস, যে তোমরা এই যে √2 এর ভ্যালুগুলো, √2 এর ভ্যালু, √3 ভ্যালু, এগুলোকে একটুখানি মনে রাখবে, সেগুলো হচ্ছে তোমার অমূলত সংখ্যা। ঠিক আছে, এইগুলো অমূলত সংখ্যা, তো যেমন √2 এর ভ্যালু হবে কি 0.141 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর √3 ভ্যালুটা 0.173 ছিল, এক্সাক্ট মনে নেই। যাই হোক, এগুলো মনে রাখবে তোমরা, √3 এবং √2 এর ভ্যালু, √5 এর ভ্যালু, এগুলো সবই হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, তো এদের ভ্যালুগুলো যদি এদের মাঝখানে কোনো সময় বসে, এদের মধ্যবর্তী কোনো স্থানে বসতে পারে, তাহলে এগুলোকে লিখে দিতে পারো। ঠিক আছে, বেশ। সাথে অঙ্কগুলো বলেছে, দেখো এদের মধ্যে কোনগুলো তোমাদের দেখে মানে বলতে চলেছে যে কোনটা অমূলত সেটা লিখতে বলেছে, কোনটা অমূলত হবে এবং কোনটা মূলত সংখ্যা হবে। তো অমূলত আরেকবার বলে দিচ্ছি, দেখো মূলত সংখ্যা কোনটা, p/q আকারে লেখা যায়, যেটা দুটো পূর্ণ সংখ্যা হতে হবে এই দুটোকে। আর যেটা p/q আকারে লেখা যায় না সেটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, তো দেখে নিই এবার আমরা। দেখো √47 যে নাম্বারটা আছে সেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা, তাই সেটা যদি রুট করি আমরা, তাহলে এর যে দশমিকটা পাবো সেটা তোমার চলবে হচ্ছে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত চলবে এবং আবৃত হবে না।
তাই এটা অমূলত, এটা দশমিকে মানে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, তাই এটা অমূলত। অমূলত, ঠিক আছে। রুট 625, এটাকে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো দেখবে যে 625কে যদি আমরা ভাঙি, কি আসবে? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হচ্ছে 5⁴। তাহলে আমরা যদি এটা রুট করি, রুট 5⁴ করি, তাহলে কি পাবো? 5 এর স্কয়ার রুট উঠে যাবে, 5 স্কয়ার মানে 25। তো দেখো এটা একটা পূর্ণ সংখ্যা এসছে। পূর্ণ সংখ্যাগুলো তো একটা মূলত সংখ্যা, কারণ 25 মানেই হচ্ছে 25/1, এটা p/q আকারে লেখা যাচ্ছে, তাই এটা কিন্তু একটা মূলত সংখ্যা, মূলত সংখ্যা। এবার দেখো যে সংখ্যাটা বলা হয়েছে 6.5757, এভাবে ডট ডট দেওয়া আছে মানে চলতে থাকছে, এটা দেখো রিপিট হচ্ছে, এই দুখানা সংখ্যা রিপিট হচ্ছে। বেশ, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, পৌনঃপুনিক তো ডট দিয়ে দেখালাম, অনেক সময় ডট না দিয়ে এরকম বার দিয়ে দেয়। এরকম বার দিয়ে দেওয়া মানে হচ্ছে এই যে 57 এর উপর বার দেওয়া আছে, এই 57টাই মানে রিপিট হবে, ঠিক আছে। এরকম ভাবে কোশ্চেন দেয় পরীক্ষায়, তো তোমরা ঘাবড়ে যাবে না, তোমরা বুঝবে জিনিসটা যে ওটাই পৌনঃপুনিক। তাহলে দেখো এটা তো আমরা দশমিকে প্রকাশ করতে পারছিলাম, যে এটাকে যদি পৌনঃপুনিক আমরা লিখি 6.57 পৌনঃপুনিক এরকম আসবে। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি আসবে না, 657 মাইনাস 6, 6 এর মাথায় পৌনঃপুনিক নেই, আর কটার মাথায় পৌনঃপুনিক আছে দশমিকের পরে? দুটোর মাথায়, তাই দুটো নয়, ঠিক আছে। তাহলে এটা কি পাওয়া যাবে? 651/99, বুঝে গেছে। দেখো এটা p/q আকারে লেখা যাচ্ছে, এবং দুটোই পূর্ণ সংখ্যা, তাই এটা কিন্তু একটা মূলত সংখ্যা, কেমন? এরপরে যে সংখ্যাটা দেখো, এটা কিন্তু কোনো রিপিট হচ্ছে না, যে 101 রিপিট হচ্ছে এরকম কিন্তু নয়, এখানে দুখানা শূন্য বসে আছে, তারপরে তিনখানা শূন্য বসে আছে, ঠিক কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম আমি ওটার মতো, মানে অনাবৃত এবং অসীম পর্যন্ত বিস্তৃত, তাই এটাকে দশমিকে প্রকাশ করা যাবে না, তাই এটা অমূলত হবে, কেমন? বেশ, দেখো এই সংখ্যাগুলো চারের অঙ্কগুলো যে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে তোমাদের, যে এই দশমিকের সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে সসীম দশমিক সংখ্যা এবং সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো দেখো এই প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5.762, 5 পয়েন্ট। তো প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে এই প্রথমে দশমিকের আগের সংখ্যাটা কি আছে, দশমিকের আগের সংখ্যাটা 5 আছে, তাই নিশ্চয়ই সেই সংখ্যাটার মানে দশমিকের 5-এর পরে তো এই দশমিকের সংখ্যাটা আছে, তাই এই যে অবস্থানটা হবে কি না 5 এবং 6 এর মধ্যবর্তী অংশে এই সংখ্যাটা অবস্থান করবে, বুঝে গেছে। কেমন ভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু, তোমাদের বইয়ে যেমন করা আছে তেমন ভাবে তোমাদের দেখাচ্ছি আমি। যে একটা সংখ্যা রেখা নিয়ে নিলে, তুমি সংখ্যা রেখা নিয়ে নিলে, আমি এখানে বললাম 0 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে আমাদের এই সংখ্যাটা নিশ্চয়ই এইটুকুনির মধ্যে অবস্থান করবে, তাই তো। এবার যদি আমরা শুধু 5 আর 6 এর অংশটাকে আমি সংখ্যা রেখায় বড় করে আঁকি, তাহলে কি পাবো না, এখানে যদি 5 লিখলাম আর এখানে যদি 6 লিখলাম, আমি প্রথমে এই ভেতরের সংখ্যাগুলোকে মানে ভেতরের যে অংশটাকে সেটাকে 10 ভাগে ভাগ করে দেবো, এটাকে মিডিল অংশ 5, 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9 5.10 মানে হচ্ছে 10 মানে 6 চলে আসছে, তাহলে 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9, তারপরে 6, ঠিক আছে। তো
তো দেখো এই যে 5 এর পরে কত আছে পয়েন্ট, 5.762, 5.762, এই যে দাগটা আছে এই 572, 5.7, মানে হচ্ছে এর পরে নিশ্চয়ই আছে, কারণ 6-এর পরে 7-এর পরে 6 এবং 2 আছে, তাই এই 5.7 এর থেকে বড় হবে কিন্তু 5.8 এর থেকে ছোট হবে, মানে এই দুটো দাগের মধ্যবর্তী অংশ অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যাকে আমি জাস্ট এই পার্টটাকে আমি যদি বড় করে আঁকি তাহলে কেমন ভাবে পাবো, আবার সংখ্যা রেখার উপর। এবার সংখ্যা রেখায় আমি একদিকে রাখলাম হচ্ছে 5.7 কে রাখলাম, 5.7 কে রাখলাম, আরেকটা দিকে আমি রাখলাম হচ্ছে 5.8 কে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এদেরও মাঝখানে এটাকেও আমরা 10 ভাগ করব, এদের মাঝখানের অংশটাকে আমরা কি নাম দেবো না 5.75, তাহলে 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা হচ্ছে 5.75 হলো মাঝখানের সংখ্যাটা, আর 5.76 আছে, তাই 762, 6 এর পরেও একটা সংখ্যা আছে, তাই যদি আমি লিখি যে 5.76 আর এটা হচ্ছে 5.77, তো এই যে সংখ্যাটা আছে 62, তাহলে এই মাঝখানে নিশ্চয়ই অবস্থান করছে। আমি যদি এটাকেও আরেকটু বড় করে রাখি তাহলে জাস্ট তোমাদেরকে সংখ্যা রেখা আঁকতে হবে এবং প্রত্যেকটা ভাগকে বড়ভাবে বড় করে করে আঁকতে হবে, জাস্ট আর কিছুই না। তোমাদের বেশ বই খুব সুন্দরভাবে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিয়েছে, ওটাকে বড় করছে, জুম করছে এরকম ভাবে দেখিয়েছে, তো এরকম ভাবেই দেখিয়েছে, তো এরকম ভাবে দেখবে। আর তোমাদের হয়তো সংখ্যা রেখায় স্থাপন খুব এত জটিল দেবে না, ঠিক আছে, এত বড় ভাবে করতে হবে না, যদি দেয় তোমরা করবে এরকম ভাবে পরপর করে আসবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তখন তোমরা পেন্সিল দিয়ে দেখিয়ে দিতে পারো, যে এরকম ভাবে দাগ দিয়ে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, যাতে বোঝা যায় যে এইটুকুনি জায়গাটাকে এরকম বড় ভাবে দেখিয়েছি। তারপর আবার এই যে এই জায়গাটাকে আবার বড় ভাবে দেখিয়েছি, এরকম ভাবে তোমরা দেখাতে পারো পরীক্ষা খাতায়। ঠিক আছে, আবার এই জায়গাটাকে আমরা বড় ভাবে দেখিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে তোমরা দেখাতে পারো পরীক্ষা খাতায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো এবার একদিকে আমরা লিখতে পাচ্ছি যে 5.76, আর আরেক দিকে লিখছি কি 5.77, তাহলে আমরা ঠিক এটাকে 10 ভাগে ভাগ করব এবং মাঝের অংশটাকে কি নেবো আমরা 5.765, বুঝে গেছে? তাহলে দেখো এবার যদি আমরা লিখি 5.761, 5.762, 5.763, 5.764, আমাদের কত আছে 5.762 আছে, তাহলে 5.76, 5.761 আর এটা হচ্ছে 5.762, তাহলে এই যে সংখ্যাটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে সংখ্যা রেখা এরকম স্থাপন করা হলো, এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা স্থাপন। বুঝা গেছে? ঠিক তেমন ভাবে তোমরা বাড়িতে করবে, এই সংখ্যাগুলোকে করবে। ঠিক আছে, করে দেখবে যে কোথায় অবস্থান করছে। আমি শুধু আরেকটা জিনিস করে দিচ্ছি, এইটাই করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এইটা একটু অন্য টাইপের সংখ্যা আছে, তো এটাকে সংখ্যা রেখায় স্থাপনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা 1 পয়েন্টই আছে, তাই এই সংখ্যাটা খুব বেশি দূর পর্যন্ত যাবে না। আমি যদি এখানে 0 ধরি আর এখানে 1 ধরলাম, এখানে 2 ধরি, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই 1 এবং 2 এর মধ্যখানেই আছে, তাই তো? 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, কেমন? তো এইটুকুনের মধ্যেই আছে এই সংখ্যাটা। ঠিক আছে, এইটুকুনের মধ্যেই আছে। আমি যদি এই সংখ্যাটা এই জায়গাটাকে বড় করে আমি ভাঙি, আচ্ছা এখানেই ভেঙে দিচ্ছি আমি জিনিসটা, সেটা কেমন ভাবে হবে না, এখানে আমি 1.5 নিলাম, তাহলে 1.1, 1.2, 1.3, 1.4, ঠিক আছে, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 1.1, 1.2, 1.3, 1.4,
ঠিক আছে, এবার দেখো এটা 1.0 আছে, 054, এটাকে আমরা কিভাবে পাবো? তার মানে কি এই যে 1 থেকে 1.1, মানে 1 মানে কি 1.0, তো ভালোভাবে বুঝবে, শুধু সংখ্যা লিখছি মানে কি এর পয়েন্টের পরে 0 আছে, তো বুঝতে পেরেছো? তো এই 1.0 এটা থেকে এই 1.1 এর মাঝখানে হবে সংখ্যাটা, মানে এইটুকুনি জায়গার মধ্যে অবস্থান করবে সংখ্যাটা। এবার আমি যদি এখানে এটাকে বড় করে করি, লিখি, তাহলে কি হবে না, এটাকে যদি বড় করে লিখি আমি, তাহলে কি পাবো, 1.0 আর 1.1, ঠিক আছে, আর এই মাঝখানে দিলাম 1.05, বোঝা গেছে? 1.05। এবার দেখো 1.05 আছে, তার মানে নিশ্চয়ই 5.2 আছে, 5 এর থেকে বড়, 1.5, 5 এর থেকে বড় হচ্ছে সংখ্যাটা, তাই 1. আমি এই দিকটা লিখছি না, এই দিকটাই লিখে দিচ্ছি ডাইরেক্ট, 1.051, তাই তো, সরি 0.056, 1.07, 1.08, 1.09, ঠিক আছে। তার মানে দেখো 1.5 এর থেকে বড় কিন্তু 1.06 এর থেকে কম, 1.05 এর থেকে বড়, 1.06 এর থেকে কম, তাহলে এই মাঝখানে অবস্থান করছে। আমি যদি এই জায়গাটাকে শুধু বড় করে লিখি, তাহলে আমরা কেমন পাবো না, আমি একদিকে লিখলাম 1.05, আর একদিকে লিখলাম হচ্ছে 1.06, ঠিক আছে, আর মাঝখানের অংশটাকে আমরা কি লাগলাম না 1.055, ঠিক আছে। দেখো এর থেকে কম 1.52 আছে, তাই তো, 1.51, 1.052, তাই তো, আর 1.053, 1.054, তাহলে এর থেকে বেশি আর লিখতে হবে না, 1.051, 1.052, 1.053, 1.054, 1.5, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা কি চেয়েছে 1.052, এই সংখ্যাটা চেয়েছে, ঠিক আছে, সংখ্যাটা স্থাপন হয়ে গেল। তাহলে এইটার মাঝখানে এই অংশটা ছিল, ঠিক আছে, বোঝা গেছে সংখ্যাটা স্থাপন।